জাতীয় নির্বাচন ঘিরে ইসিতে নিবন্ধন চায় অনেক ভুঁইফোর রাজনৈতিক দল। নেই কার্যালয় কমিটি, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। রাজধানীতে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশ দুপুরে। ১৫ লাখ নেতাকর্মীর সমাগমের আশা, ভাষণ দেবেন তারেক রহমান। কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহার। পিজি হাসপাতাল থেকে বেরিয়ে যোগ দিলেন শাহবাগের শোকরানা সমাবেশে। চার দিনের সফরে জাপানের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে। সই হবে 7টি সমঝোতা স্মারক। এবং লাহোরে রাত 9টায় পাকিস্তানের বিপক্ষে টি-20 লড়াই বাংলাদেশের। তাসকিন মুস্তাফিজ না থাকলেও চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত লিটন। স্বাগত। এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ইসরাত মুক্তি। কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তির পর শাহবাগে শোকরানা সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রেখেছেন তিনি। সেখানে আছেন আমাদের সহকর্মী তহিদুল তারেক। আমরা বিস্তারিত জানতে যুক্ত হয়েছি তার সাথে। তারেক, জানতে চাই যে সমাবেশে এই মুহূর্তে জামায়াত নেতাকর্মীরা কি বলছেন? এই মুহূর্তে সমাবেশে কথা বলছেন জামায়াত আমির, আমরা যুক্ত হচ্ছি সেখানে। আমাদের বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আপনারা আমরা সবাই আছি। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই ভাইয়ের বক্তব্য চিরেই আমরা আরো বড় পরিসরে শুনবো ইনশাল্লাহ। এই ঢাকায় শুনবো ইনশাল্লাহ। এই জন্য আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমি শুধু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মানুষটাকে দীর্ঘ 14টি বছর গার্ডের পর মৃত্যুদণ্ড দিয়ে যার পর জুলুম করা হয়েছে, সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ যেন তাকে নেক হায়াত দারাজ করে দেন, তিনি যেন সুস্থ থাকেন এবং জাতির প্রয়োজনে তিনি যেন দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন। সম্মানিত ভাইয়েরা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এখানে বলা হয়েছে আমার নেতৃত্বে পতন হয়েছে, মোটেই না। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকবো, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতীয় প্রয়োজনের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমির জামাতের বক্তব্যের মাধ্যমে আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ এখানেই আমরা শেষ করছি। শাহবাগের শোকরানা সমাবেশে বক্তব্য রাখছিলেন জামায়াত আমির। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের সংবাদে। নতুন বাংলা, বাংলাদেশ 21শে পার্টি, বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি কিংবা বাংলাদেশ ছাত্র জনতা পার্টি সহ এমন অন্তত 65টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে আবেদন করেছে নির্বাচন কমিশনে, যাদের বেশিরভাগেরই ঠিক নেই দলীয় কার্যালয়, কার্যকরী কমিটি কিংবা স্বকীয়তা। নাম সর্বস্ব এমন রাজনৈতিক দলগুলো সুস্থ ধারার রাজনীতির চর্চায় কতটুকু ভূমিকা রাখতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। মিয়া আমিরুল জানাবেন বিস্তারিত। এগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়। অনেকগুলোর অবস্থা এমন যে কেন্দ্রীয় কার্যালয় তো দূরের কথা, সাইনবোর্ডটি পর্যন্ত নেই কার্যকরী কমিটি। কোনোটি আবার শুধুমাত্র কাগজে কলমেই তৎপর। তবে এ দলগুলোই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের আবেদন করতে সময় বৃদ্ধির আবেদন করেছে নির্বাচন কমিশনে। ইতিমধ্যে অনেকে আবেদনও করেছে।
ইসিতে নিবন্ধনের আবেদন দাখিলে মিরপুরের আহমেদনগরের এই বাড়ির ঠিকানাই ব্যবহার করেছে বাংলাদেশ ছাত্র জনতা পার্টি। কিন্তু বাড়ির নিচতলার বাসিন্দারাই জানেন না এখানে কোনো দলের অফিস আছে। দলের নেতাকর্মী না ওনার পরিবারের সদস্য? না, আমরা অফিসে বাইরে সাইনবোর্ড না থাকলেও বাড়ির ভিতরে গিয়ে দেখা মিলল দলটির কার্যালয়ের। ছোট একটি কক্ষে 2টি টেবিল আর 4টি চেয়ার নিয়েই চলছে কার্যক্রম। জি, আপাতত টেম্পোরারি অফিস এইটাই, যেখানে দেখছেন একটু গোডাউনের মতো আছে, এটা আমরা এখান থেকে বের করে দিচ্ছি। বের করে পুরোটা পরিষ্কার করে উপরে সামিয়ানা টাঙায় পুরোটাই আমরা এই অফিস ইউজ করে দেব। এবারের গন্তব্য নতুন বাংলা নামে আরেকটি দলের কার্যালয়ে। নেতাকর্মীহীন বন্ধ কার্যালয় খুলতেই দেখা মিলল একটি টেবিল আর কয়েকটি চেয়ারের। চেয়ারম্যানকে মুঠোফোনে কল দিতেই ধরলেন আরেকজন। রাজনৈতিক দলের সদস্য আছি, আবার তার অন্যান্য ডিপার্টমেন্টও আছে, ব্যবসার সেখানেও আছে। আমি তো পুরোটা বলতে পারবো না, তারপরও মনে হয় অনেক আগে থেকে। রাজধানী জুড়েই খুঁজে পাওয়া অনেক দলের কার্যালয়গুলোই বলে দিচ্ছে তাদের কার্যক্রমের অবস্থা। মিরপুরে সাইনবোর্ডবিহীন জাগ্রত জনতা পার্টির অফিস, কিংবা তার পাশেই বাংলাদেশ 21 পার্টির কার্যালয়গুলোতে চেয়ার টেবিল সার, নেতাকর্মীর দেখা মেলে না। কেন্দ্রীয় কার্যালয়, কিন্তু আমরা কার্যালয় আবার নির্বাচন কার্যালয় খুঁজতেছি, নতুন কার্যালয় খোঁজার জন্য চেষ্টা করতেছি। শুধু ভাড়া পাচ্ছি না, বুঝতে পারছেন? এদিকে রাজধানীর পুরোনো পল্টনের একটি ভবনেই চলছে বেশ কিছু রাজনৈতিক দলের কার্যক্রম। লেবার পার্টি বাংলাদেশ, আম জনতার দল আর দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দলের কার্যালয় এই ভবনে। কার্যালয়গুলো ঘুরে রাজনৈতিক কার্যক্রমের খুব একটা দেখা মিলল না। আপনাদের অফিস কয়তলায়? আমি একটু হসপিটালে ডক্টরের সাথে কথা শেষ করে নিই। নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে ন্যূনতম 21 জেলায় অফিস, 100 উপজেলায় কমিটির কার্যক্রম আবশ্যক। তাই এখন প্রশ্ন, যেখানে দলের কেন্দ্রীয় কার্যালয়েরই বেহাল অবস্থা, সেখানে নিবন্ধনের জন্য কতটা প্রস্তুত এসব দল? বড় দলের সাথে তারা যদি সমঝোতায় আসতে পারে, হয়তোবা তারা একটা দুটো সিটে পেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ব্যবসায়িক স্বার্থ আছে তাদের, আর কেউ কেউ আছে যারা আন্তরিকভাবেই বিশ্বাস করে যে একটা নতুন দল গঠন করার মাধ্যমে তারা এই দেশের রাজনীতি গুণগত পরিবর্তন আনতে পারবে, একটা অবদান রাখতে পারবে। নমিনেশন পেপার সাবমিট করবে অমুক তারিখে গেলে। এ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আব্দুল লতিফ বলেন, রাজনীতিতে জোট ভারী করতেই গুরুত্ব পায় অনেক নাম সর্বস্ব দল, তাই এক্ষেত্রে দায় থাকে বড় রাজনৈতিক দলগুলোর। রাজনীতির নামে যে লাফালাফি, রাজনীতির নামে যে সুবিধা গ্রহণ, রাজনীতির নামে যে নেতৃত্ব কর্তৃত্বের যে সম্ভাবনা, সেটা 100 ভাগ আছে। তার ফলে দেখা যায় যে দ্যার ইজ মাশরুম গ্রোথ অফ পলিটিক্যাল পার্টি। আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে ইতিমধ্যেই নতুন দল হিসেবে নিবন্ধনের আবেদন পড়েছে 65টি। এরই মাঝে 46টি দল নিবন্ধনের সময়সীমা বাড়ানোর আবেদন করলে কমিশন তা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে। যদিও নিবন্ধন প্রত্যাশী এসব দলের কার্যক্রম এবং কার্যালয় নিয়ে রয়েছে নানা প্রশ্ন। শেষ পর্যন্ত কতগুলো দল নতুনভাবে নিবন্ধন পায় সেটি দেখার বিষয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা। 4 দিনের সফরে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাত 2:10 ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। জাপান সফরের প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন, বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে। এছাড়া জাপানের ব্যবসায়ী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন এবং রোহিঙ্গা সমস্যার সমাধান সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ঢাকা থেকে রওনা দিয়ে হংকংয়ের যাত্রা বিরতি করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে বিমানবন্দরে তাকে স্বাগত জানান হংকংয়ের শ্রমমন্ত্রী ক্রিস সান। 31 মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। সিলেটের 3 সীমান্ত এলাকা দিয়ে 64 জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ভোর রাত 3টা থেকে 4টার মধ্যে এই পুশ ইনের ঘটনা ঘটে। এ নিয়ে আরও জানাতে জৈন্তাপুরের শ্রীপুর সীমান্ত থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, পুশ ইন করা ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা জানাবেন। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তা নিয়ে বিজিবি কি বলছে?
দেখুন, আসলে এই কয়েকদিন থেকে ধারাবাহিকভাবেই সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আসলে পুশিনের ঘটনা ঘটেছে। আজকেও সেটি হয়েছে। আজকে এখন পর্যন্ত সিলেটের যে বিজিবি 48 ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত জৈন্তাপুর সীমান্তের 3 পয়েন্ট দিয়ে প্রায় 64 জনকে পুশিনের মতো ঘটনা ঘটানো হয়েছে, এটাই কিন্তু বলা হয়েছে। বর্তমানে যাদেরকে পুশিন করা হয়েছে, অর্থাৎ গতকাল ভোররাত 3টা থেকে 4:30টার মধ্যেই কিন্তু সিলেটের এই সীমান্তগুলো দিয়ে তাদেরকে এখানে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। এই অনুপ্রবেশ করে হিসেবে বিজিবি 48-এর অধিনায়ক নাজমুল ইসলাম তিনি যেটি বলেছেন যে ইতিমধ্যে তাদেরকে আটক করা হয়েছে, অর্থাৎ এই 64 জনে আটক রয়েছেন। বর্তমানে তাদেরকে যে শ্রীপুর সীমান্তের যে রাংপানি ক্যাপ্টেন আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় যেটি আছে সেখানে এনে তাদেরকে হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তকরণের কাজ এখনও সম্পন্ন হয়নি। এখানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ অন্যান্য ব্যক্তিবর্গরা রয়েছেন এবং তারা বলছেন যেহেতু এটি আইনি একটি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করে তারপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে বিজিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, যারা এখানে আসছেন তারা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবেই তারা আটক হয়েছেন এবং দীর্ঘদিন থেকে তারা ভারতে অবস্থান করছিলেন এবং এরা অনেকেই বাংলাদেশি রয়েছেন। তবে পুরো প্রক্রিয়া শেষ হতে আরও 2-3 ঘন্টা সময় লাগবে। যেহেতু এখানে আমরা রয়েছি, সেই জায়গায় বিজিবির 48 ব্যাটালিয়নের যে অধিনায়ক তিনি বলেছেন কিছুক্ষণ পরে এ ব্যাপারে তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এর বাইরেও আপনাকে জানিয়ে রাখি যে আজকে জৈন্তাপুর সীমান্তের 2টি পয়েন্ট এবং জকিগঞ্জ সীমান্তের পয়েন্ট দিয়ে আরও 12 জন সহ মোট যে 66 জন অনুপ্রবেশ করা হয়েছে। এ নিয়ে সিলেটের বিভাগে গত 8 তারিখ থেকে আজকে 28 তারিখ পর্যন্ত সর্বমোট 312 জন ছিল। 26 তারিখ পর্যন্ত আজকে আরও যুক্ত হলো 64 জন। সুতরাং প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে। এতে গিয়ে সাধারণ মানুষ যারা আছেন তারা বলছেন যে আসলে এই প্রক্রিয়া যদি চলমান থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো বা এই অনুপ্রবেশকারীর সংখ্যা দিন দিন আরও বৃদ্ধি পাবে। সুতরাং যারা রাষ্ট্রীয় বাহিনী যারা আছেন তারা এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা বলছেন বিষয়টি আসলে সহজযোগ্য একটি সমাধানের পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। তো এই হচ্ছে আমার কাছে সীমান্ত এলাকা থেকে সর্বশেষ তথ্য পুশিন বিষয়ে। মুক্তির গুলজার আহমেদ যুক্ত ছিলেন সিলেট থেকে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুরে কর্মসূচির সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই সেখানে ভিড় করতে শুরু করেছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হয়েছেন সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন যে সমাবেশে কেন্দ্রীয় নেতারা কখন উপস্থিত হবেন এবং নেতাকর্মীরা তো এখন থেকেই সেখানে ভিড় করতে শুরু করেছেন, তাদের কারোর সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? মুক্তি, আমরা যেটি দেখছি যে সকাল থেকে এটি 4টি বিভাগ মিলে, অর্থাৎ বিএনপির 4টি সাংগঠনিক বিভাগ মিলেই এখানে আজকের যে তারুণ্যের সমাবেশ এবং এটি চতুর্থ ধাপ। মোটামুটি সারা দেশে 3টি ধাপ হয়ে গেছে, তারপরেই আজকের এখানের তারুণ্যের সমাবেশ। এখানে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আগামীর রাজনীতিতে তরুণরা কি ভাবছে আগামীর রাজনীতি নিয়ে এবং বিএনপি তাদেরকে কিভাবে অংশীদারিত্ব দিতে চায়, এইসব বিষয় নিয়ে আজকের এই সমাবেশ। এবং গতকাল সেমিনার হয়েছিল খামারবাড়িতে, আমরা যেটি দেখেছি ঢাকা বিভাগের, সেখানেও তরুণদের ভাবনাগুলো সেখানে যারা ছিলেন বিএনপি এবং সম্ভাবনা রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষকরা ছিলেন, তারা কথা শুনেছেন এবং পরবর্তীতে বোঝা যাবে যে বিএনপির আগামীর যে কর্মসূচিগুলো আসবে সেগুলোর উপরে মূলত নির্ভর করে যে আসলে বিএনপি আগামীতে রাজনীতিতে তরুণদের কতটা অংশীদারিত্ব দিতে চায়। এবং গতকাল আমরা যখন আলোচনা দেখেছি, সেমিনার দেখেছি, সেখানে যারা আলোচক ছিলেন, বিশ্লেষক যারা ছিলেন, তারা নিরপেক্ষ বিশ্লেষণ করে যেটি বলছেন যে আগামীতে বিএনপির যে মনোনয়ন, অর্থাৎ যারা প্রার্থী হবেন সংসদ সদস্য, সেখানেও তরুণদের সংখ্যা যাতে বাড়ানো হয় তার জন্য তারা সেখানে পরামর্শ দিয়েছেন। এবং বিএনপির যারা রয়েছে নীতি নির্ধারক, তারা অনেকদিন যাবতীয় বলছেন যে গত যতগুলো 24-এর গণঅভ্যুত্থান থেকে, অদূর থেকে এবং অতীতে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সেগুলোতেই তরুণদের যে নেতৃত্ব, সেই তরুণদেরকে এগিয়ে নেওয়ার জন্য এবং সামনে বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত রাখার জন্য এবং বাংলাদেশে যাতে একটি গণতান্ত্রিক ধারাই চলে তার জন্য তরুণদেরকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা বলছে। তার জন্যই আজকের যে সমাবেশ, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ, সেই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশেই আজকে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হবেন,
সেক্ষেত্রে তিনি কি দিক নির্দেশনা দেন দলের তরুণ নেতাকর্মীদের জন্য, সেটি এখন দেখার বিষয়। এবং সেটির জন্য আসলে এখানে যারা তরুণরা এসেছেন তাদের অপেক্ষা। বলে রাখি, যেহেতু স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং যুব দলের এই আয়োজন, সেক্ষেত্রে এই 3টি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই 4টি বিভাগ থেকে তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন। সকাল থেকে ঢাকার বাইরে থেকে উপকণ্ঠের শহরগুলো থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং যেহেতু এটি দুপুর নাগাদ শুরু হবে, সেক্ষেত্রে এখানে আরও চাপ, আরও মানুষ বাড়বে এবং তারা কয়েক লাখ মানুষের সমাগম হবে বলেও এখানে তারা বলছেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে তারুণ্যের সমাবেশ থেকে সবশেষ। বাংলাদেশ মিলিটারি একাডেমি চট্টগ্রামে ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ চলছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এই নিয়ে এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, কমান্ডেন্ট বাংলাদেশ মিলিটারি একাডেমি, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ, মেম্বার্স অব দি ডিপ্লোম্যাটিক মিশনস, অভ্যাগত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সদস্যবৃন্দ এবং আমার প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। বাংলাদেশ মিলিটারি একাডেমির এই উৎসব মুখর পরিবেশে 88 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বক্তব্যের শুরুতেই আমি বিনম্র চিত্রে স্মরণ করছি জাতির সূর্য সন্তান ৭১-এর শহীদ বীর মুক্তিযোদ্ধাদেরকে, যারা দেশ মাতৃকার জন্য অকাতরে প্রাণ উৎসর্গ করে গেছেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছেন একটি স্বাধীন সার্বভৌম দেশ ও লাল সবুজের পতাকা। সুধীমণ্ডলী, মহান মুক্তিযুদ্ধের সময় জন্ম নেওয়া বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আস্থা ও ঐক্যের প্রতীক। দেশের প্রয়োজনে যে কোনো ক্রান্তি লগ্নে প্রজ্ঞা, কর্তব্যবোধ, বুদ্ধিমত্তা, দেশপ্রেম ও সাহসের সাথে আমাদের সশস্ত্র বাহিনী সবসময় ঝাঁপিয়ে পড়েছে। রাঙামাটিতে ভারী বর্ষণ ও পাহাড় ধসের আশঙ্কায় সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে 10 উপজেলায় পাহাড় ধসের সতর্কতা জানিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা জারি করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া জেলায় 267টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ নিয়ে আরও জানাতে রাঙামাটি রূপনগর থেকে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, কবে থেকে ভারী বর্ষণের শঙ্কার কথা বলছে আবহাওয়া অফিস এবং সতর্কতা হিসেবে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? মুক্তি, যেমনটি আপনি বলছিলেন যে আবহাওয়া অধিদপ্তর থেকে মূলত দেশের 4টি বিভাগে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট, এই 4টি বিভাগে যে ভারী বর্ষণ বা অতি ভারী বর্ষণের যে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরই মধ্যে আপনি জানেন যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলা এবং কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই 5টি জেলায় মূলত ভারী বর্ষণের কারণে যে ভূমিধসের যে সংখ্যা, সেই সতর্কতা বার্তাটাই দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে রাঙামাটি জেলা প্রশাসন এবং আপনি জানেন যে রাঙামাটি জেলার 10টি উপজেলা জেলা সদর সহ সেই 10টি উপজেলায় জেলা প্রশাসন থেকে এবং উপজেলা প্রশাসন থেকে ব্যাপকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। ভারী বর্ষণ শুরু হলেই মূলত যে অস্থায়ী যে 267টি আশ্রয় কেন্দ্র রয়েছে প্রস্তুত রাখা হয়েছে, সেগুলোতে তাদেরকে আশ্রয় নিতে বলা হয়েছে। এছাড়াও একটু বলে রাখি যে ত্রাণ তৎপরতা হিসেবে এখন পর্যন্ত 1300 মেট্রিক টন চাল মজুত রাখা হয়েছে। এর বাইরে বলা যায় 15 লক্ষ টাকা নগদ অর্থ রাখা হয়েছে যে কোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য। এখানে বলে রাখি যে জেলা প্রশাসনের সঙ্গে আরো যে পুলিশ এবং অন্যান্য যে উদ্ধার কর্মী রয়েছেন, সে রেস্কিউ টিম, সেগুলো আসলে প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে তারা মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম চালাবেন। এই আপনি জানেন যে 2017 সালের 13 জুন যে পার্বত্য চট্টগ্রামে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছিল এই রাঙামাটিতে, সেখানে মূলত এখনো প্রতি বর্ষা মৌসুম শুরু হলেই মূলত সেই পাহাড় ধসের আশঙ্কাটা করে, কারণ সেখানে 5 সেনা সদস্য সহ 120 জন
জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। একই সঙ্গে তার পরের বছর 2018 সালেও নানিয়াচরে 11 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সব মিলিয়ে এই যে প্রাণহানির ভীতি এবং একই সঙ্গে যে আপনি জানেন পাহাড়ের যে পাদদেশে ঝুঁকিপূর্ণ যে বাসিন্দারা বসবাস করছেন, তারাই মূলত এই ঝুঁকিতে রয়েছেন এবং যেকোনো পরিস্থিতিতে তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য প্রশাসন থেকে নানাবিধ তৎপরতা আমরা দেখতে পাই। এরই মধ্যে সাম্প্রতিক যে বর্ষা শুরু হয়েছে, সেখানে আসলে জেলা প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে ভারী বর্ষণ শুরু হলেই চলে যাওয়ার জন্য। আমরা সকাল থেকে দেখেছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এখনো ভারী বর্ষণ শুরু হয়নি। সব মিলিয়ে রাঙ্গামাটি রূপনগর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জিয়াউর রহমান জুয়েল যুক্ত ছিলেন রাঙ্গামাটির রূপনগর থেকে। আসন্ন কোরবানি উপলক্ষে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরা। আশানুরূপ দাম পাওয়ার আশায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন তারা। জেলায় এই পর্যন্ত সর্বোচ্চ ওজনের ষাঁড় গরু বীর বাহাদুর, এমনটাই দাবি গরুর মালিকের। 3 বছর বয়সী গরুটির ওজন প্রায় 30 মণ, যার উচ্চতা 6 ফুট ও লম্বায় 8.5 ফুটের বেশি। মেজবাউদ্দিন পলাশের প্রতিবেদন, ছবিতে ছিলেন আব্দুল আলিম। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের খামারি আমিরুল ইসলাম ছোট থেকেই আদর যত্নে লালন পালন করেছে বীর বাহাদুর নামের এই ষাঁড়টিকে। তবে মনে শত কষ্ট সত্ত্বেও সংসারের সচ্ছলতা ফেরাতে এবার কোরবানির ঈদে বিক্রি করা হবে বীর বাহাদুরকে। এরই মধ্যে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে গরুটি দেখতে আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা। দাম চাওয়া হচ্ছে 16 লাখ টাকা। বীর বাহাদুর বলে আমরা সবাই পড়েছি, তো বহু লোক দেখতে আসে। গরুটা আল্লাহ আমাদের দিয়েছে, বহু লোক দেখতে আসে। আমরা দেখায়ও তাদের দামও বলে, কেউ 7 লাখ, কেউ 8 লাখ, 9 লাখ এরকম গরু দাম বলে। এই গরুকে খাবার খাওয়াই, বিচিলে ছাল ভুসি মানে ছোলা গম ভুট্টা মাড়াই করে খাওয়ানো হয়। আসলে সচরাচর এরকম গরু তো কখনো দেখা যায় না। আমরা এসে খুবই আনন্দিত গরুটা দেখে। বাংলাদেশের ভিতরে এই ডাঙ্গাপাড়া যে একটা স্থান লাভ করেছে এই গরু পোষার দিক থেকে দীর্ঘদিনই, এবং এবারে আমার মনে হয় আরো এদের নামটা আরো ছড়িয়ে যাবে। কুষ্টিয়ায় এবার ছোট বড় মিলিয়ে 18,000 খামারে প্রায় 2 লাখ গবাদি পশু কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করেছে খামারিরা। যদিও তাদের দাবি, খাবারের দাম যে পরিমাণ বেড়েছে সেই তুলনায় বাড়েনি পশুর দাম। চাল গুঁড়া ভুট্টা এসব জিনিসপাতি খাওয়া ধরেন অনেক খরচ। ভারতীয় গরু কিংবা বিদেশি কোনো গরু বাংলাদেশে না ঢোকে, কারণ বাইরের দেশের গরু ঢুকলে আমাদের ব্যবসায় লস হবে। গবাদি পশু লালন পালনে বিভিন্ন সময় খামারিদের প্রশিক্ষণ সহ ঋণ সুবিধা দিতে সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 13টি ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। সার্বক্ষণিক হাট চলাকালীন সময়ে আমাদের খামারিদের তারা সহযোগিতা করবে। সাথে সাথে যারা কুরবানি ক্রয় করতে যাবে তারা সুস্থ গরু চেনার জন্য, এবং সাথে সাথে যদি কোনো গরু অসুস্থ হয়ে পড়ে আমরা সহায়তা করব। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কুষ্টিয়ায় এবার কোরবানির জন্য প্রস্তুতকৃত পশুর বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। এখন কুষ্টিয়া। কোরবানির ঈদের আগে বেড়েছে মশলার চাহিদা। কুমিল্লার চক বাজারে দেশীয় মশলার দাম সহনীয় থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে আমদানিকৃত মশলা। এ নিয়ে আরও জানাতে কুমিল্লার চক বাজার থেকে যুক্ত আছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, বাজারে মশলার সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কিনা জানাবেন। একই সঙ্গে দেশীয় আমদানিকৃত কোন মশলার দাম কত দামে সেখানে বিক্রি হচ্ছে? মুক্তি, কোরবানির ঈদে আসলেই কিন্তু মানুষের আসলে মশলার চাহিদা বাড়ে। আর কুমিল্লার এই চকবাজার থেকেই মানুষজন আসলে বেশিরভাগ মানুষ মশলা কিনে থাকেন, এবং কুমিল্লার বিভিন্ন বাজারে এই চকবাজার থেকে মশলা গিয়ে থাকে। আজকে বাজারে আমরা দেখতে পাচ্ছি যে আসলে দেশীয় মশলা যেগুলো রয়েছে তার চেয়ে আমদানিকৃত মশলার দামগুলো অনেক বেশি, এবং কিছু কিছু মশলা 100 থেকে 200 টাকা কেজিতে বেড়েছে। যদিও এইসব মশলাগুলো আসলে 100 গ্রাম 200 গ্রাম করে মানুষ কিনে থাকেন। যেমন এলাচের কেজি এখানে 4800 টাকা বিক্রি হচ্ছে, যেটি 4600 টাকাও ছিল বলে জানিয়েছেন এখানকার বিক্রেতারা। এখানে লং 1340 টাকা কেজি, দারুচিনি 520 টাকা কেজি, গোলমরিচ 1160 টাকা, সাদা গোলমরিচ 1800 টাকা, এবং জত্রিক 3000 টাকা কেজি, জিরা
জিরা 650 টাকা কেজি, আদা 130 টাকা কেজি। দেশি আদা আসলে আদা এবং রসুন সেগুলো কিন্তু দাম কিছুটা কমেছে। রসুনের দাম 90 টাকা, 120 টাকা, পেঁয়াজ 55 টাকা, হলুদ এখানে 320 টাকা এবং কিছুটা কম বেশি রয়েছে। পাহাড়ি হলুদ, বিভিন্ন ধরনের হলুদ বিক্রি হচ্ছে। শুকনা মরিচ এখানে 280 টাকা কেজি, কাঠবাদামের এখানে 1200 টাকা বিক্রি হচ্ছে, কাজু বাদাম 1400 থেকে 1800 টাকাও বিক্রি হচ্ছে, কিশমিশ বিক্রি হচ্ছে 550 টাকা, চীনা বাদাম 150 টাকা কেজি, ধনিয়া 200 টাকা, আলু বোখারা 500 টাকা, জায়ফল 800 টাকা এবং জিরার কথা বলেছিলাম যে 650 টাকা থেকে 700 টাকা বিভিন্ন দরে বিভিন্ন রকমের মশলা এখানে আসলে রয়েছে। এখানকার বিক্রেতারা বলছে যে দেশীয় আসলে যেসব মশলা রয়েছে সেগুলোতে থেকে বিদেশি মশলাগুলোর দাম একটু বেশি এবং এগুলো আসলে মানুষ খুব বেশি পরিমাণ যে কিনে তা নয়, তবে এগুলো বেশি দাম হওয়ার কারণে যেমন 4800 টাকা এলাচের দাম, সেটি যখন 100 গ্রাম কিনে তখন এখানে 500 টাকা পর্যন্ত 50 গ্রাম 100 গ্রাম করে মানুষ কিন্তু কিনে থাকে। সেই ওজন অনুপাতে কিন্তু আমদানিকৃত মশলাগুলো মানুষ ক্রয় করে থাকে। তো এখানকার ক্রেতারা এই জানিয়েছেন এই ছিল এখানকার মশলার দাম। মুক্তি। 11তম গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এই মুহূর্তে ময়মনসিংহ নগরীর গলগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, কর্মবিরতিতে শিক্ষা কার্যক্রমের প্রভাব কেমন পড়েছে জানাবেন এবং শিক্ষক ও যারা অভিভাবক রয়েছেন তারা কি বলছেন? সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতির প্রভাব কিন্তু শিক্ষাক্ষেত্রে কিছুটা পড়েছে। অর্থাৎ সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু ক্লাস নিচ্ছেন না এবং ক্লাস না নেওয়ার কারণে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বা কিছুটা ক্ষতি হচ্ছে, এটি বলাই যায়। এবং আমরা এই বিষয়ে কথা বলেছিলাম শিক্ষকদের সাথে। শিক্ষকরা যেটি বলেছেন যে তারা যে 3 দফা দাবিতে আন্দোলন করছেন, তাদের যে যৌক্তিক দাবি সেটি হচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের এন্ট্রি লেভেলে 11তম গ্রেড নিশ্চিত করতে হবে এবং চাকরির 10 বছর এবং 16 বছর পূর্তিতে তাদের যে উচ্চতর গ্রেড রয়েছে, এই উচ্চতর গ্রেডের একটি জটিলতা রয়েছে, সেই জটিলতা নিরসন করতে হবে এবং পদোন্নতির ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যারা সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন তাদের কাছ থেকে শতভাগ পদোন্নতি নিয়ে সেই প্রধান শিক্ষকের যে পদ সেগুলো পূরণ করতে হবে। এই যে 3টি দাবি রয়েছে, এই 3টি দাবিতে কিন্তু ময়মনসিংহ অঞ্চলের যারা সহকারী শিক্ষক রয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তারা কর্মবিরতি পালন করছেন, ক্লাস নিচ্ছেন না। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এটি ময়মনসিংহ নগরীর গলগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানেও আমরা দেখছি যে সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে কক্ষ রয়েছে শিক্ষক কক্ষ সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা এখানে বসে রয়েছেন। তবে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা রক্ষার জন্য এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় কিন্তু তারা দায়িত্ব পালন করছেন। অর্থাৎ ক্লাসে যেন শিক্ষার্থীরা ঠিক সঠিকভাবে বসে থাকে এবং তারা বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয় সেই বিষয়টি কিন্তু সব শিক্ষকরাই দেখভাল করছেন। এবং আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ময়মনসিংহের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন মাহমুদুল হাসান রুমি, তার সাথে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে ময়মনসিংহ অঞ্চলের সব প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এই কর্মবিরতি পালন হচ্ছে এবং তারা যে দাবিতে আন্দোলন করছেন এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। তারা যেটি বলেছেন যে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ করে যারা সহকারী শিক্ষক রয়েছেন তাদের চাকরির যে বেতন বৈষম্য রয়েছে, গ্রেডিং বৈষম্য রয়েছে, এই বৈষম্য কিন্তু দূর করতে হবে। তারা যেটি বলেছেন যে নতুন যে বাংলাদেশ হয়েছে সেই বাংলাদেশে কোনো বৈষম্যের যেমন থাকবে না, সেই বৈষম্য দূর করার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক যারা রয়েছেন তাদের সহকারী শিক্ষকদের যে দাবি রয়েছে সেই দাবিটি কিন্তু পূরণ করতে হবে। এবং শিক্ষকরাও কিন্তু একই কথা বলছেন যে তারা এখন যে আন্দোলনে রয়েছেন সেই আন্দোলন কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। তবে সরকার যদি তাদের দাবি মেনে নেয় তাহলে তারা অতিরিক্ত ক্লাস নিয়ে বাড়তি পরিশ্রম করে শিশুদের বা শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে পড়াশোনায় সেই ক্ষতি কিন্তু তারা পুষিয়ে নেবেন, সেই কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো অভিভাবকরা আশা করছেন যেন দ্রুত এই সংকট কেটে যায়, শিক্ষকরা ক্লাসে ফেরেন এবং পূর্ণদমে ক্লাস শুরু হয়, এটি কিন্তু অভিভাবকরা চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ অঞ্চলের সহকারী শিক্ষকদের যে কর্মবিরতি চলছে তার সর্বশেষ। হারুনুর রশিদ আমাদের সাথে যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে।
দেশের ৭১% নারী নিয়মিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না, আর ৯৭% মেয়ে কোনো না কোনো সময় সার্ভিক্স সংক্রমণে ভোগেন। দেশের সবশেষ জরিপে মিলেছে এমন তথ্য। এছাড়া অধিকাংশ স্কুল কলেজে নারী বান্ধব টয়লেট না থাকার পাশাপাশি সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার ক্রমশই নারীদের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। নারীদের এই সময়টাকে সুরক্ষিত ও সহজ করার জন্য সারা বছরই ক্যাম্পেইনের ব্যবস্থা রাখার পরামর্শ বিশ্লেষকদের। ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন দিবসে মেহেরিন অ্যানির বিশেষ প্রতিবেদন। বয়ঃসন্ধিতে প্রবেশে একজন কিশোরীর শারীরিক পরিবর্তনের পাশাপাশি হয় মানসিক এবং আচরণগত পরিবর্তন। শারীরিক এমন নানা পরিবর্তনে সদ্য বয়ঃসন্ধিতে পা দেয়া মেয়েদের গুটিয়ে রাখার প্রবণতা যেন আরও বেড়ে যায়। তবে এই সময়টাতে মেয়েদের বন্ধু হয়ে পাশে থাকে মা। ষষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়েকে কিভাবে মানসিকভাবে প্রস্তুত করেছেন জানালেন মা ফাতেমা শিউলি। সবসময় প্রস্তুত নিয়ে থাকবে, আগেই আমি বলে দিছি যে মেয়েদের একটা এরকম হয়, ভয় পায়ও না, একটু বুঝাই দিছি, তো ওইভাবেই চলাফেরা করতো। আর এখন একটু খেয়াল রাখতে হয় এক্সট্রা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাইজিন সার্ভে ২০১৮ এর প্রতিবেদন অনুসারে ঋতুকালীন গড়ে ৪০% ছাত্রী স্কুলে ৩ দিন অনুপস্থিত থাকে। এর প্রধান কারণ অধিকাংশ স্কুল কলেজেই নেই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা। স্কুলে ভেন্ডিং মেশিন আছে, বাট কিছু কিছু ভেন্ডিং মেশিন আবার অফ করে দেওয়া বা নষ্ট হয়ে যায়, সহজে পেয়ে উঠতে পারি না, সেক্ষেত্রে পেট ব্যথায় বসে থাকতে হয়। এটা ভাই আমাকে একটু ফ্রিডম সেনোরা একটু দেখাবেন। একটা সময় ফার্মেসিতে গিয়ে স্যানিটারি ন্যাপকিন কিনতে সংকোচ বোধ করলেও এখন সে চিন্তা থেকে বের হয়ে এসেছে অনেকেই। যখন সিভিয়ার হচ্ছে আমাদের তো লিভ নিতে হচ্ছে, এবং সব অফিসেই দেখা যাচ্ছে যে পিরিয়ড লিভ ব্যাপারটা এখনো আমাদের ঢাকা শহরে হচ্ছে এত পপুলার না। আমরা যদি আমাদের সহকর্মীদের কাছ থেকে, আমাদের ছেলে বন্ধুদের কাছ থেকে যদি আমরা কিছুটা হলেও যদি একটু সহযোগিতা পাই, তাহলে আমাদের এই পিরিয়ড জার্নিটা অনেক বেশি সুন্দর হবে। আর এই সময়টা যেন আরো কঠিন নারী সাংবাদিকদের। একবার আমার হুট করেই পিরিয়ড হয়েছিল, আমি অপ্রস্তুত ছিলাম, আমার কাছে একটি স্যানিটারি ন্যাপকিনও ছিল না। কয়টা ওয়াশরুম আসলে আছে একটা নারীর জন্য? যারা আমরা বাইরে কাজ করছি সেই সব নারীদের জন্য আরও তো বড় চ্যালেঞ্জ। জরিপ বলছে দেশের মাত্র ১৭% নারী নিয়মিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে। অস্বাস্থ্যকর কাপড়, তুলা বা রাসায়নিক সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার নারীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছোট ছোট মেয়েরা, ওদের কিন্তু একটা অ্যাট্রাকশন হয় যে আমি একটা ফ্রেগ্রেন্স আলা জিনিস ইউজ করব, কিন্তু এই ফ্রেগ্রেন্সটা আলাদা কেমিক্যাল থাকাতে এটা ভ্যাজানার যে নিজস্ব ব্যাকটেরিয়া সেটাকে কিন্তু ডিস্ট্রয় করে দেয়। নারীদের এই সময়টাকে সুরক্ষিত এবং সহজ করার জন্য সারা বছরই ক্যাম্পেইনের ব্যবস্থা রাখার পরামর্শ সমাজ বিশ্লেষকদের। পিরিয়ড নারীর এই মাতৃত্বকে ত্বরান্বিত করে বা একটা প্রাকৃতিক প্রসেস, কিন্তু এই প্রাকৃতিক প্রসেসটাকে আমরা সাংস্কৃতিকভাবে বাধাগ্রস্ত করে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যে এটা ট্যাবুতে পরিণত হয়। কর্মক্ষেত্র সহ নানা ক্ষেত্রে মেয়েরা এগুলেও নিজেদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এখনও সচেতনতার অভাব রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। অবরুদ্ধ গাজার দক্ষিণে যুক্তরাষ্ট্রের বিতর্কিত ত্রাণ বন্টন কেন্দ্রের নাগাল পেতে গিয়ে প্রাণ গেছে কমপক্ষে ৩ জনের, আহত অর্ধশতাধিক। আকস্মিক পদদলিত হয়ে নিখোঁজ আরও অনেকে। ৯০ দিনের অবরোধের মধ্যে মঙ্গলবার ত্রাণ বন্টন শুরু হয় যুদ্ধ কবলিত উপত্যকায়। এরপরই সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের। অনাহারে অর্থাহারে থাকা লাখ লাখ মানুষ দুপুরের প্রখর রোদের মধ্যে ত্রাণের আশায় ঝাঁপিয়ে পড়েন। খাবার, পানি, ওষুধ সহ জীবন বাঁচানো ত্রাণের আশায় ভিড় ঠেলে বেড়া ডিঙানোর চেষ্টা করেন তারা। মাথার ওপর ইসরায়েলের সামরিক হেলিকপ্টার আর গোলাগুলির শব্দ উপেক্ষা করে নারী, শিশু সহ মরিয়া ফিলিস্তিনিরা পৌঁছানোর চেষ্টা করছিলেন ত্রাণ কেন্দ্র পর্যন্ত। গাজায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের নতুন এই ত্রাণ কার্যক্রমের নিন্দা জানিয়েছে বিভিন্ন সাহায্য সংস্থা। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে নতুন ও বিতর্কিত সংগঠনের মাধ্যমে ত্রাণ বন্টন কর্মসূচি বর্জন করেছে জাতিসংঘ।
বর্ষা শুরুর আগে আবারও ভারী বর্ষণ, বজ্রপাত, ধূলিঝড়, শিলাবৃষ্টি আর ঢলের কবলে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল। মঙ্গলবার ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণ গেছে কমপক্ষে ৬ জনের, আহত ৮০ জনের বেশি মানুষ। পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, আজাদ কাশ্মীর সহ বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। মুষলধারে বৃষ্টিতে বাড়িঘর ও স্থাপনার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের মধ্য উত্তরাঞ্চলের পরিবেশ অত্যন্ত আর্দ্র। তার উপর বুধবার উত্তরাঞ্চলে আরেক দফা আঘাত হানতে পারে ঝড় ও শিলাবৃষ্টি। শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রাজধানী ইসলামাবাদ সহ দেশের বড় অংশে। ধারাবাহিকতার অভাবে টি-20তে বড় দল হতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন অধিনায়ক লিটন দাস। তবে দল বুঝে চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে তাসকিন মুস্তাফিজের অনুপস্থিতিতে বাকিদের উপরেই ভরসা রাখছেন এই অধিনায়ক। শরীফ রওশনের প্রতিবেদন। চলতি বছর টি-20 ফরম্যাটে খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ এবং পাকিস্তান। বলা যায় দুই দলের অবস্থায় টালমাটাল। তবে বাংলাদেশের অবস্থা একটু বেশিই শোচনীয়। পাকিস্তান চলতি বছরে ক্রিকেটের পরাশক্তি দল নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হারে। অন্যদিকে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ খুঁয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ২০০৬ সাল থেকে টি-20 ফরম্যাটে খেললেও এখনও বড্ড নড়বড়ে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের সেই দুর্বলতার কথাই অকপটে স্বীকার করেন অধিনায়ক লিটন দাস। আমরা যদি ধারাবাহিক হতাম তাহলে হয়তো আমরা ওয়ার্ল্ডের অনেক টপ টিমের ভিতর থাকতাম। আমরা যেহেতু পিছনের টিম, তার মানে আমাদের কিছু ল্যাকিংস আছে। সো ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি, কিভাবে ধারাবাহিক হওয়া যায়। পরিসংখ্যান অনুযায়ী দুই দলের মুখোমুখি হবার রেকর্ড রয়েছে ১৯ বার। এর মধ্যে মাত্র ৩ বার জিতেছে তামিম, মাশরাফি, তাসকিন, মুস্তাফিজরা। তবে সেটাও মিরপুরে, আর একটি এশিয়ান গেমসের ম্যাচে হাংজু শহরে। তবে প্রতিপক্ষের ঘরের মাটিতে এখন পর্যন্ত জয়ের কেতন উড়ানোর কোনো গল্প নেই বাংলাদেশের। সেক্ষেত্রে কোন পরিকল্পনায় এগোবে ফিল সিমন্সের শিষ্যরা? প্রত্যেকটা সিরিজে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে। ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল, ইউইতে এক ধরনের চ্যালেঞ্জ। আমার মনে হয় এইখানে যে সামনে 3টা গেম থাকবে, এখানেও চ্যালেঞ্জ থাকবে। সো চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে নিতেছি এবং কীভাবে অ্যাকসেপ্ট করতেছি এবং টিম ওয়াইজ কীভাবে কালেক্টিভলি পারফর্ম করতেছি, এটা হচ্ছে দেখার বিষয়। সদ্য শেষ হওয়া পিএসএল এর মাঠ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে হবে সিরিজ। সেক্ষেত্রে বাংলাদেশের রিশাদ হোসেনের খেলার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে তাসকিন, নাহিদ রানা, মুস্তাফিজদের মতো পেসার না থাকায় কতটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য? তাসকিন অ্যান্ড ফিজ দুইটা আমাদের কি ফ্যাক্টর, এবং এটা একটা ভালো দিক যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে, কে ওই জায়গায় বসবে। আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি যে তারা এই সুযোগগুলো নিচ্ছে, এবং আমার মনে হয় তারা এই সুযোগগুলো কাজে লাগাবে। এদিকে এই সিরিজে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে সিরিজে ডিআরএস না রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে এবার শুধু দুদেশের টিভিতে নয়, এশিয়া, আফ্রিকা সহ 4 মহাদেশে দেখা যাবে বাংলাদেশ পাকিস্তানের লড়াই। শরীফ রওশন, এখন। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রাথমিক দলে যোগ দিতে ইতালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম। ইতালির রোম থেকে রওনা হয়ে আজ সকাল 8টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। আগামী 30 মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে বাফুফের টিম হোটেলে উঠেছেন ফাহমিদুল। এ সময় তার সঙ্গে ছিলেন বাফুফের প্রোটোকল অফিসার। সর্বশেষ ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াডে ছিলেন তিনি। তবে মূল স্কোয়াডে ফাহমিদুলকে না রাখায় কোচ হাভিয়ের ক্যাব্রেরা সহ প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছিল বাফুফে। প্রবাসী এই ফুটবলারকে দলে ফেরানোর জন্য বিক্ষোভ মিছিল করেছিলেন সমর্থকেরা। ভক্তদের তোপের মুখে আবারও সম্ভাবনাময় এই ফুটবলারকে দলে ডাকেন কোচ। আগামী 10 জুন সিঙ্গাপুর ম্যাচে প্রথমবারের মতো দেশের জার্সি গায়ে জড়াতে পারেন ফাহমিদুল। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় নির্বাচন ঘিরে ইসিতে নিবন্ধন চায় অনেক ভুঁইফোর রাজনৈতিক দল, নেই কার্যালয় কমিটি, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের।
রাজধানীতে বিএনপির 3 অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশ দুপুরে কয়েক লাখ নেতাকর্মী সমাগমের আশা, ভাষণ দেবেন তারেক রহমান। কারামুক্ত হলেন এটিএম আজহার, শাহবাগে শুকরানা সমাবেশ, অন্যায়ভাবে জামায়াত নেতাদের হত্যার বিচার দাবি। যে দল, যে জাতি, যে ব্যক্তি শাহাদাত তামান্না করে এগিয়ে যায়, সেই দল, সেই জাতিকে কেউ দমাতে পারে না। 4 দিনের সফরে জাপানের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে, সই হবে 7টি সমঝোতা স্মারক। এবং লাহোরে রাত 9টায় পাকিস্তানের বিপক্ষে টি-20 লড়াই বাংলাদেশের। তাসকিন মুস্তাফিজ না থাকলেও চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত লিটন। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন.tv-তে।